হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। যাই হোক, এই ঈদুল আজহা এবং বিভিন্ন ব্যস্ততার কারণে তোমাদের এর মধ্যে টিউটোরিয়াল আপলোড করতে পারিনি। তো এখন থেকে তোমরা নিয়মিত ভিডিও পাবে। আর হচ্ছে আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করো নাই, তোমরা সাবস্ক্রাইব করে নেবে আর ডান পাশের বেল আইকনটি অন করে দেবে। যাই হোক, আজকে আমরা আলোচনা করব কৃষি শিক্ষা প্রথম পত্রের ৩য় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ বীজ উৎপাদন কৌশল নিয়ে। তো এখানে আজকে আলোচনার বিষয়বস্তু হিসেবে আমরা আজকে যে নিয়ে এসেছি বীজ কি, বীজের শ্রেণীবিভাগ, ভালো বীজের বৈশিষ্ট্য, এগুলো আজকে আমরা আলোচনা করব। তো বীজ কি, যদি সাধারণ কোনো মানুষকে জিজ্ঞেস করা হয় বীজ কি, তারা বলবে হচ্ছে যে বস্তু অথবা যে উপাদান অথবা যে জিনিস হচ্ছে মাটিতে রোপণ করলে গাছ তৈরি হয়, সেটা হচ্ছে বীজ, অথবা ফসল তৈরি হয়, অথবা যা হচ্ছে তার বংশ বৃদ্ধি করে, অথবা বংশ পরম্পরায় যে জিনিস বংশ পরম্পরায় হচ্ছে ফসল উৎপাদন করে, সেটা হচ্ছে বীজ। তো তোমাদের বইতে যদি তোমাদেরকে যখন জিজ্ঞেস করা হয়, তোমরা বইতে পড়েই হচ্ছে বলো যে নিষিক্ত ও পরিপক্ক ডিম্বককে হচ্ছে বীজ বলে। তো নিষিক্ত ও পরিপক্ক ডিম্বককে বীজ বলে। নিষিক্ত কি আর পরিপক্ক কি? নিষিক্ত হচ্ছে স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে যদি পুরুষ ফুলের পরাগরেণু পতিত হয়, বিভিন্নভাবে পতিত হইতে পারে, সেটা হচ্ছে বাতাসের মাধ্যমে হইতে পারে, কীট পতঙ্গের দ্বারা হতে পারে। এটা যখন পতিত হয়, সেই পরাগরেণু পতিত হয়ে জাইগোট সৃষ্টি করে হচ্ছে যখন হচ্ছে নিষিক্ত হয়। এই নিষিক্ত হওয়ার পরে তখন এটা যখন ম্যাচিউরড হয়, পরিপক্ক হয়, এর ফলে যে বীজ তৈরি হয় সেটা হচ্ছে বীজ। তো এখন এই বীজটা ছাড়াও সব সব বীজই কি শুধুমাত্র নিষিক্ত হয়ে তারপর পরিপক্ক হয়ে তারপরে বীজ তৈরি হয়, সেটা দিয়ে শুধু গাছ তৈরি হয়? এছাড়া অন্য কোনোভাবে কি গাছ তৈরি হতে পারে না? এছাড়া যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে গাছের ডাল আমি যদি কিছু কিছু গাছের ডাল ভেঙে যখন গাছ রোপণ করা হয়, যেমন মেহেদি গাছের ডাল আমি যদি ভেঙে রোপণ করি, তাহলে সেখান থেকেও তো গাছ তৈরি হয়, তাহলে সেটা কি বীজ না? তারপরে হচ্ছে পাথরকুচি পাতা, সেটা যখন গাছ থেকে পড়ে বা মাটিতে পড়ার পরে সেখান থেকেও গাছ তৈরি হয়ে যায়। পেঁয়াজের কন্দ, আলুর কন্দ, পটলের হচ্ছে শিকড়, তারপরে আনারসের তোমার কুড়ি, আখের যে সজীব অংশ যার মধ্যে চোখ আছে, এগুলো যখন আমরা রোপণ করি সেখান থেকেও তো নতুন গাছ তৈরি হয়, তাহলে সেটাও তো বীজ। তাহলে দুই বীজের মধ্যে পার্থক্য কী? একটা হচ্ছে আমরা যেটা বলেছি আগে, নিষিক্ত ও পরিপক্ক। উদ্ভিদের নিষিক্ত ও পরিপক্ক ডিম্বককে বীজ বলে, এটা হলো উদ্ভিদতাত্ত্বিক বীজ। উদ্ভিদের নিষিক্ত ও পরিপক্ক ডিম্বককে বীজ বলে, এইটা হচ্ছে উদ্ভিদতাত্ত্বিক বীজ। আর উদ্ভিদের যে অংশ যা অনুকূল পরিবেশে আপন জাতের বংশ বিস্তার করতে পারে তাকে আমরা কৃষিতাত্ত্বিক বীজ বলি। তার মানে এটা হচ্ছে কৃষিতাত্ত্বিক বীজ। আমরা বীজের শ্রেণীবিভাগ আলোচনার মধ্যে এটাও হচ্ছে একটা শ্রেণীবিভাগ, যে বীজকে আমরা দুই ভাগে ভাগ করা হয়, এটা হলো উদ্ভিদতাত্ত্বিক বীজ আর একটা হচ্ছে কৃষিতাত্ত্বিক বীজ। আরও ভাবে আলোচনা করা যায়। তাহলে আমরা সংজ্ঞা দুইভাবে দিলাম, একটা উদ্ভিদতাত্ত্বিক বীজের সংজ্ঞা, একটা হচ্ছে কৃষিতাত্ত্বিক বীজের সংজ্ঞা। উদ্ভিদতাত্ত্বিক বীজের সংজ্ঞা আবার বলছি, উদ্ভিদের নিষিক্ত ও পরিপক্ক ডিম্বককে বীজ বলে, এই বীজটা হচ্ছে উদ্ভিদতাত্ত্বিক বীজ। আর উদ্ভিদের যে অংশ যা অনুকূল পরিবেশে আপন জাতের বংশ বিস্তার করতে পারে যা তাকে হচ্ছে বীজ বলে, সেটা হচ্ছে কৃষিতাত্ত্বিক বীজ। যাই হোক, তোমাদের হচ্ছে বীজ কি যদি তোমাদের সংজ্ঞায় আসে, তাহলে এই দুটোর যে কোনো একটা দিলেই হবে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে স্টুডেন্টরা হচ্ছে উদ্ভিদের নিষিক্ত পরিপক্ক ডিম্বককে বীজ বলে এটাই দিয়ে থাকে আর কি। আচ্ছা, যাই হোক, বীজের শ্রেণীবিভাগ। তো শ্রেণীবিভাগের মধ্যে আমরা বহুভাবে বীজের শ্রেণীবিভাগ করা যায়, যেমন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। বৈশিষ্ট্যের মধ্যে আবার অনেকগুলো ভাগে ভাগ করে আমরা আলোচনা বীজের শ্রেণীবিভাগ করা যায়। যেমন তোমার একটু আগে যেটা করলাম, উদ্ভিদতাত্ত্বিক ও কৃষিতাত্ত্বিক বীজ। আবার হচ্ছে আলোচনা করা যায় আবরণের উপর ভিত্তি করে বীজের শ্রেণীবিভাগ, আবৃতবীজি, নগ্নবীজি। আবার হচ্ছে বীজপত্রের সংখ্যার উপর ভিত্তি করে বীজের শ্রেণীবিভাগ, সেটা হচ্ছে একবীজপত্রী, দ্বিবীজপত্রী, বহুবীজপত্রী। তারপর হচ্ছে ভবিষ্যতে খাদ্য জমা রাখার উপর ভিত্তি করে বীজকে শ্রেণীবিভাগ করা যায় দুই ভাগে, যেমন শস্যাল, অশস্যাল।
এইভাবে হচ্ছে আমরা বিভিন্নভাবে বীজের শ্রেণী বিভাগ করতে পারি। তো তোমাদের বইতে হচ্ছে বীজপত্রের সংখ্যার উপর ভিত্তি করে বীজের শ্রেণী বিভাগ এবং হচ্ছে বীজের বিশুদ্ধতা ভিত্তিক শ্রেণী বিভাগ আলোচনা করা হয়েছে। তো আমরা এই দুটো নিয়ে হচ্ছে আলোচনা করব। তো বীজকে আমি যদি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রথমেই হচ্ছে বীজের হচ্ছে বীজপত্রের সংখ্যার উপর ভিত্তি করে বীজকে শ্রেণী বিভাগ করা হয়, তাহলে বীজপত্রের সংখ্যার উপর ভিত্তি করে বীজকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে একবীজপত্রী, এখানে লেখা আছে, একটা হচ্ছে একবীজপত্রী, একটা দ্বিবীজপত্রী, আর একটা হচ্ছে বহুবীজপত্রী। এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে একবীজপত্রী বীজ কাকে বলে, দেখো শুধুমাত্র এই যে শব্দটা লেখা হয়েছে, তুমি যদি শব্দটাই জানো একবীজপত্রী, দ্বিবীজপত্রী, তাহলেই তোমার পক্ষে সংজ্ঞা দেওয়া সম্ভব। কারণ হচ্ছে যে বীজের ভিতরে একটি মাত্র বীজপত্র আছে, বীজপত্রটা হচ্ছে কি, তোমরা আমের বীজ দেখেছো, উপরের আমের বীজের উপরে একটা আবরণ থাকে, যখন আবরণটা খুলে ফেলা হয় তখন আমের বীজটা 2 ভাগে ভাগ হয়ে যায়, এটা তোমরা দেখেছো। তো এগুলো দিয়ে গ্রাম অঞ্চলে অনেকেই হচ্ছে বাঁশি তৈরি করে 2 পার্ট মিলিয়ে ঘষে ঘষে, তাহলে এক একটা হচ্ছে এক একটা বীজপত্র। তাহলে যে বীজে হচ্ছে একটি মাত্র বীজপত্র থাকে সে তাকে একবীজপত্রী বীজ বলে। যেমন হচ্ছে ধান, পাট, গম, ভুট্টা, এগুলো হচ্ছে একবীজপত্রী, এগুলো হচ্ছে পাট করা যায় না, একটাই অংশ। আবার যে বীজের বীজপত্রে 2টা বীজপত্র থাকে তাকে হচ্ছে দ্বিবীজপত্রী বীজ বলে। যেমন হচ্ছে আম, কাঁঠাল, তোমার লেবু, তেঁতুল, এগুলো হচ্ছে দ্বিবীজপত্রী। এগুলো যখনই আমরা প্রলেপ বা খুলে ফেলি এবং হচ্ছে একটু আলাদা করা যায়, 2টা পার্টে ভাগ হয়ে যায়, সেজন্য এগুলো হচ্ছে দ্বিবীজপত্রী। এরপরে এছাড়াও আছে হচ্ছে বহুবীজপত্রী উদ্ভিদ। তা যে বীজের বীজপত্রে একাধিক বা 2-এর অধিক বীজপত্র থাকে তাকে হচ্ছে বহুবীজপত্রী উদ্ভিদ বলে। সেরকম একটা উদ্ভিদ আমাদের দেশে তেমন একটা দেখা যায় না, যেমন পাইন এর বীজপত্রে অনেকগুলো হচ্ছে বীজপত্র থাকে। তো আমরা বীজপত্রের উপর ভিত্তি করে হচ্ছে 3 ভাগে ভাগ করতে পারি, একবীজপত্রী, দ্বিবীজপত্রী আর হচ্ছে বহুবীজপত্রী। এছাড়াও হচ্ছে আমরা বীজের বিশুদ্ধতার উপর ভিত্তি করে বীজকে 4 ভাগে ভাগ করা যায়। বিশুদ্ধতার উপর ভিত্তি করে 4 ভাগে ভাগগুলো আমি লিখে নেই। যেমন ধরো, একটা হচ্ছে প্রজনন বীজ বা মৌল বীজ, প্রজনন বীজ বা মৌল বীজ। 2 নাম্বার হচ্ছে ভিত্তি বীজ, 3 নাম্বার হচ্ছে নিবন্ধিত বীজ বা সার্টিফাইড বীজ, রেজিস্টার্ড বীজ। আর 4 নাম্বার হচ্ছে প্রত্যয়িত বীজ, এই 4 ভাগে ভাগ করা যায়। প্রজনন বীজ বা মৌল বীজ, ভিত্তি বীজ, নিবন্ধিত বীজ আর হচ্ছে প্রত্যয়িত বীজ। কিন্তু বর্তমানে 1990 সালের বীজ বিধি অনুসারে বাংলাদেশের বীজকে হচ্ছে 3 ভাগে ভাগ করা হয়েছে। এখানে হচ্ছে নিবন্ধিত বীজটাকে বাদ দেওয়া হয়েছে, নিবন্ধিত বা রেজিস্টার্ড বীজ এটাকে বাদ দেওয়া হয়েছে। কারণ হচ্ছে সাধারণত এই ভিত্তি বীজ দিয়েই হচ্ছে প্রত্যয়িত বীজ বা যেগুলো হচ্ছে জমিতে চাষ করা হয় সেই বীজ তৈরি করা হয়, সেজন্য এই নিবন্ধিত বীজটাকে বাদ দেওয়া হয়েছে। তো বাংলাদেশে বীজ বিধি অনুসারে 1990 সালের অনুযায়ী হচ্ছে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রজনন বীজ বা মৌল বীজ, একটা হচ্ছে ভিত্তি বীজ, আর একটা হচ্ছে প্রত্যয়িত বা সার্টিফাইড সিড বা বীজ। আচ্ছা, এখন মৌল বীজ, প্রজনন বীজ বা মৌল বীজ কি? কারণ আমরা আগেই বলেছি এটা হচ্ছে বিশুদ্ধতা ভিত্তিক শ্রেণীবিভাগ, মানে বীজের বিশুদ্ধতা যতটা হচ্ছে কাভার করা যায় তার উপর ভিত্তি করে হচ্ছে এই শ্রেণীবিভাগটা করা হয়েছে। তো এই প্রজনন বীজ অথবা মৌল বীজ, এই বীজটা হচ্ছে একদম হচ্ছে উদ্ভিদ প্রজনন বীজ যারা আছে তাদের সরাসরি তত্ত্বাবধানে ল্যাবরেটরিতে বসে একদম খুব অল্প জায়গায় নিবিড় পরিচর্যার মাধ্যমে যে বীজটা তৈরি করা হয়, একদম সব রকমের বিশুদ্ধতা যেখানে মেনটেন করা হয়, এর ভিতরে কোনো রকম অন্য জাত, অন্য বীজ
কোনো কিছুই হচ্ছে এর সাথে মিক্সড করবে না। সর্বাধিক পরিমাণে হচ্ছে বিশুদ্ধ বীজ হচ্ছে, যেটা হচ্ছে গবেষণাগারে অথবা ল্যাবরেটরিতে উদ্ভিদ প্রজনন বিদ যারা আছে তাদের তত্ত্বাবধানে যে বীজটা হচ্ছে ল্যাবরেটরিতে তৈরি করা হয়। এটা খুবই দামি বীজ, কারণ এই বীজ দিয়েই ভিত্তি বীজ উৎপাদন করা হয়। এটা খুবই অল্প পরিমাণে তৈরি হয় এবং এটা খুবই মূল্যবান একটা বীজ। তো এইটা হচ্ছে প্রজনন বীজ বা মৌলবীজ, যেটা হচ্ছে উদ্ভিদ প্রজনন বিদগণের সরাসরি তত্ত্বাবধানে ল্যাবরেটরিতে গবেষণাগারে এই বীজ তৈরি করা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে ভিত্তি বীজ। ভিত্তি বীজ হচ্ছে সরকার অনুমোদিত বীজ উৎপাদন সংস্থা কর্তৃক চুক্তিবদ্ধ চাষিদের মাঠে উদ্ভিদ প্রজনন বিদগণের সরাসরি তত্ত্বাবধানে মৌল বীজ অথবা প্রজনন বীজ দিয়ে যে বীজ তৈরি করা হয় সেটা হচ্ছে ভিত্তি বীজ। তার মানে আমরা মৌল বীজ দিয়ে অথবা প্রজনন বীজ দিয়েই হচ্ছে ভিত্তি বীজ তৈরি করে থাকি। তো এখানে হচ্ছে কৃষকের মাঠে, আর হচ্ছে আমি প্রজনন বীজের কথা বলেছি সেটা হচ্ছে ল্যাবরেটরিতে উদ্ভিদ প্রজনন বিদগণের সরাসরি তত্ত্বাবধানে। আর এখানে হচ্ছে বীজ উৎপাদন সংস্থা কর্তৃক তোমার চুক্তিবদ্ধ কিছু চাষি থাকবে, চাষিদেরকে হচ্ছে তাদেরকে তত্ত্বাবধান করবে হচ্ছে উদ্ভিদ প্রজননবিদগণ। তারা হচ্ছে নিবিড় পরিচর্যা তাদের করবে এবং তাদের পরিবেশ বিশুদ্ধতা সব রকমের মানে নিবিড় পরিচর্যা করবে। তার মধ্য দিয়ে এই মৌলবীজ নিয়ে সেখানে সে যে উৎপাদন করে যে বীজটা তৈরি করে সেটা হচ্ছে ভিত্তি বীজ। এই ভিত্তি বীজের পরিমাণও খুব বেশি থাকে না, অল্প পরিমাণে, কারণ হচ্ছে মৌলবীজের চেয়ে কিছুটা বেশি, কিন্তু হচ্ছে অত বেশি না। এইটাও হচ্ছে তোমার জনগণের কাছে যায় না, এখান থেকেও হচ্ছে পরবর্তীতে প্রত্যয়িত বীজ তৈরি করা হয়। তো এইটা হচ্ছে এটাকে প্রাথমিক বীজও, ভিত্তি বীজকে হচ্ছে প্রাথমিক বীজও বলা হয়ে থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে প্রত্যয়িত বীজ। প্রত্যয়িত বীজ হচ্ছে সরকার অনুমোদিত যে বীজ উৎপাদন সংস্থা, তারাও একই রকমভাবে কিছু চাষিদের সাথে চুক্তিবদ্ধ হয় এবং তাদেরকে হচ্ছে উদ্ভিদ প্রজননবিদ যারা আছে তারা মাঝে মাঝে পরিদর্শন করে এবং প্রত্যয়ন সংস্থা যারা আছে, বীজ প্রত্যয়ন সংস্থা যারা সার্টিফাই করে, তারাও হচ্ছে পরিদর্শন করে। এই পরিদর্শনের মাধ্যমে হচ্ছে যে বিশুদ্ধ বীজ উৎপাদন করা হয় এই চাষিদের মাধ্যমে, সেটা হচ্ছে প্রত্যয়িত বীজ এবং এটা ব্যাপক আকারে উৎপাদন করা হয়। এই বীজই হচ্ছে সারা বাংলাদেশে হচ্ছে সরবরাহ করা হয় ফসল উৎপাদনের জন্য। তো এই হচ্ছে প্রজনন বীজ, ভিত্তি বীজ আর হচ্ছে মৌল বীজ। এই তিনটার মধ্যে তোমাদের পরীক্ষায় কিন্তু এই বীজের শ্রেণী বিভাগের মধ্যে এই মৌল বীজ, ভিত্তি বীজ, প্রত্যয়িত বীজ এগুলো কিন্তু পরীক্ষায় থাকে। তো তোমরা এটা খেয়াল রাখবে যে কোনটা কোন বীজ। আমি আগেও আর একটু সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি। প্রজনন বীজ যেটা হচ্ছে উদ্ভিদ প্রজননবিদগণের সরাসরি তত্ত্বাবধানে গবেষণাগারে যে বীজ তৈরি করা হয় সেটা হচ্ছে প্রজনন বীজ বা মৌল বীজ, এটাকে মূল বীজও বলা হয়, এটা অত্যন্ত দামি। ভিত্তি বীজ তার মানে মৌল বীজ বা প্রজনন বীজ থেকে চুক্তিবদ্ধ চাষিদের মাধ্যমে যে বীজ তৈরি করা হয় সেটা হচ্ছে প্রত্যয়িত বীজ আর ভিত্তি বীজ। আর ভিত্তি বীজ থেকে হচ্ছে চুক্তিবদ্ধ চাষিদের মাধ্যমে প্রত্যয়ন সংস্থা কর্তৃক পরিদর্শনের মাধ্যমে যে বীজ তৈরি করা হয় সেটা হচ্ছে প্রত্যয়িত বীজ। এই তিনটা বীজ। তো আমরা বীজের শ্রেণী বিভাগ মোটামুটি আমাদের আলোচনা হয়ে গেছে। এবার হচ্ছে আমরা আলোচনা করব ভালো বীজের বৈশিষ্ট্য। তো ভালো, আমরা ভালো কোনটাকে বলি, ভালো বীজ কাকে বলি? তাহলে আমরা সাধারণ মানুষকে যদি বলি যে ভালো বীজ বলতে তুমি কি বোঝো, তাহলে ভালো বীজ বলবে যে বীজে হচ্ছে ভালো ফসল দেয় তাকে ভালো বীজ বলে। তো ঠিকই, যে বীজে, এখন আমি আবার যদি জিজ্ঞেস করি কি কি বৈশিষ্ট্য থাকলে হচ্ছে তাকে তুমি ভালো বীজ বলবে, তখন হচ্ছে তোমার ডিটেলসগুলো চলে আসে। যেমন ধরো বীজের ভিতরে যদি অন্য কোনো বীজ মিশ্রিত না থাকে, যে জাতের যে বীজ আমি যেমন ধরো মুগ ডালের সাথে মুসুরি ডালের বীজ মিক্সড হয়ে গেছে, সেটা কি বিশুদ্ধ? না। তার মানে এক ফসলের উদ্ভিদের সাথে অন্য উদ্ভিদের বীজ মিশ্রিত থাকতে পারবে না, এক।
তারপরে যে জাতের বীজ আমি রোপণ করতে চাই ওই বীজের ভিতরে অন্য কোনো জাতের বীজ থাকতে পারবে না। একই ফসল কিন্তু অন্য কোনো জাত সেখানে মিশ্রিত থাকতে পারবে না। অঙ্কুরোদ্গম ক্ষমতা, গজানোর ক্ষমতা ৮০ থেকে ৯০% হতে হবে। এই বীজের ভিতরে আর্দ্রতা থাকতে হবে ৮ থেকে ১২%। বীজের ভিতরে হচ্ছে বীজের রঙগুলো একই রঙের থাকতে হবে, আকার একই আকারের থাকতে হবে, বীজের জীবনী শক্তি থাকতে হবে। জীবনী শক্তি কি? জীবনী শক্তি হচ্ছে বীজ রোপণ থেকে শুরু করে বীজ ফসল উৎপাদন পর্যন্ত প্রত্যেকটা স্তরে সঠিকভাবে বৃদ্ধির যে শক্তি সেটাকেই হচ্ছে জীবনী শক্তি বলে। যেমন ধরো আমরা মানুষের বেলায় অনেক ক্ষেত্রে দেখেছি যে মানুষ ছোটোবেলায়, অনেক মানুষ আছে ছোটোবেলায় বেশ স্বাস্থ্য ভালো সুস্থ থাকে, কিন্তু একটা নির্দিষ্ট বয়সের পরে সে হচ্ছে অসুস্থ হয়ে পড়ে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ে। এরকম অনেক বংশের লোক অথবা অনেক জাতের লোক আমরা দেখতে পাই। তো জীবনী শক্তি যদি ভালো থাকে, যে বীজের জীবনী শক্তি ভালো থাকবে সে একদম রোপণ থেকে শুরু করে ফসল উৎপাদন পর্যন্ত কোনো সময়ই সে হচ্ছে অসুস্থ হয়ে পড়বে না, অথবা হচ্ছে ভেঙে পড়বে না, নুয়ে পড়বে না, অথবা দুর্বল হয়ে পড়বে না, আক্রান্ত হবে না রোগে। তো এইরকম জীবনী শক্তি সম্পন্ন বীজ হচ্ছে আমাদেরকে রোপণ করতে হবে, এবং সেই জীবনী শক্তি সম্পন্ন বীজকেও আমরা ভালো বীজ বলি। বীজের ভিতরে খড় কুটা আবর্জনা থাকতে পারবে না, কোনো ইট পাথর নুড়ি এগুলো বীজের ভিতরে থাকতে পারবে না। এই যে বৈশিষ্ট্যগুলো আমি বলেছি, এই সব বৈশিষ্ট্যগুলো যদি একটা বীজের ভিতরে, কোনো বীজের ভিতরে থাকে, তাহলে তাকে আমরা ভালো বীজ বলবো। তো আজকে এই পর্যন্তই। আমরা আজকে আলোচনা করলাম বীজ কী। তো বীজ কি আমি দুইভাবে হচ্ছে বীজের সংজ্ঞা দিলাম। একটা হচ্ছে নিষিক্ত পরিপক্ক ডিম্বককে বীজ বলে, এটা হচ্ছে উদ্ভিদতাত্ত্বিক বীজ। আর একভাবে বললাম উদ্ভিদের যে অংশ যা অনুকূল পরিবেশে আপন জাতের বংশ বিস্তার করতে পারে তাকে বীজ বলে, এটা হচ্ছে কৃষিতাত্ত্বিক বীজ। তারপরে বীজের শ্রেণী বিভাগ আলোচনা করেছি। একটা হচ্ছে বীজপত্রের সংখ্যার উপরে ভিত্তি করে একবীজপত্রী, দ্বিবীজপত্রী, বহুবীজপত্রী এগুলোর হচ্ছে উদাহরণও আমরা দিয়েছি। তারপরে হচ্ছে আলোচনা করেছি যে বিশুদ্ধতা ভিত্তিক শ্রেণী বিভাগ, যেমন প্রজনন বীজ বা মৌল বীজ, ভিত্তি বীজ, তারপরে হচ্ছে প্রত্যায়িত বা সার্টিফাইড বীজ। তো এগুলো তোমরা একটু দুই একবার হচ্ছে এই ভিডিওটা দেখলে তোমাদের আর বই পড়ার প্রয়োজন হবে না, এখান থেকেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আর আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে আমরা হচ্ছে এই চ্যাপ্টার থেকে কি সৃজনশীল প্রশ্ন আসতে পারে এবং সৃজনশীল প্রশ্নের উত্তর কিভাবে দেয়া হয় সেগুলো আমরা আলোচনা করি। তো তোমরা আমার সাথেই থাকো, ইনশাল্লাহ কৃষি শিক্ষায় তোমরা A+ পাবে অবশ্যই। তো আল্লাহ হাফেজ।